এই জায়গার যে ত্যাগ তিতিক্ষার জায়গা সেটা আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের থ্রুতে মানে ১৪০০ মানুষের জীবনদানের ফলে এবং হাজার হাজার মানুষের অঙ্গহানি এবং অনেক মানুষের ত্যাগের বিনিময়ে আসলে আমরা আসলে বর্তমানে বাংলাদেশে একটা নতুন রাজনীতির ধারা উন্মোচন করার সুযোগ পেয়েছি। এবং সেক্ষেত্রে বড় রাজনৈতিক দল জাতীয়তাবাদী বিএনপি যেই রাজনৈতিক দলটি আছে তার প্রধান হিসেবে তারেক রহমানের দেশে ফেরাটা আসলে সবাই মানে এক্সপেক্ট করছিল। তো সেটা আরও আগে হলেও হতে পারতো, তবে যেহেতু এসছেন এবং ইলেকশনটা আমাদের খুবই সামনে, তো তার আশাটা এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি আমাদের রাজনৈতিক দল থেকে, ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি। এবং বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের ক্ষেত্রে যে সংস্কার বিচার এবং নতুন ধারা রাজনীতির লড়াইটা আমরা করে যাচ্ছি, আমরা আশা করছি তারেক রহমান সাহেব তার রাজনৈতিক দলের সাথে করে সেই লড়াইতে সেও সেভাবে অংশগ্রহণ করবেন। জি, ধন্যবাদ মুস্তাফিজ। জনাব বাবুল, তারেক রহমান গতকাল একটি ভাষণ দিয়েছেন এবং সে ভাষণে যে চুম্বক যে অংশ সেটি হচ্ছে বলা হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। তো আসলে এই প্ল্যানটা কি, পরিকল্পনাটা কি, দলীয়ভাবে আসলে আপনারা জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, সাথে এটাও বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি অ্যান্ড ফর মাই পিপল। তো যেটা ওনার বক্তব্যে কিছুটা উনি পরিষ্কার করেছেন, বা ওনার অ্যাটিটিউড বা বডি ল্যাঙ্গুয়েজ বা এই ৫ই আগস্ট পরবর্তী ওনার যত রকমের বক্তব্য, প্রত্যেকটা বক্তব্যে আপনি দেখবেন যে বললাম যে পুরনো দিনের সে খিস্তিখোর, বিদ্বেষ, প্রতিহিংসা, সংঘাত, দলাদলি, বিভাজনের রাজনীতি পরিহার করে একটা ঐক্যের, জাতীয় ঐক্যের যে রাজনীতি, বাংলাদেশের যে রাজনীতি, সবার আগে যে বাংলাদেশ বলা হয়েছে, সেই রাজনীতি উনি প্রতিষ্ঠা করতে চান। সাথে সাথে আমাদের জনগণের যে অর্থনৈতিক মুক্তি এবং নিরাপত্তা, সেই বিষয়টাকে তিনি অগ্রাধিকার দিয়েছে, এমফাসিস করেছেন। তার আপনার নিরাপত্তা যেটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যে একটা মানুষ ঘর থেকে বের হলে নিরাপদে ফিরতে পারবে, এই বাস্তবতা, এই পরিবেশ হলো সর্বাগ্রে প্রয়োজন। তারপরে আমাদের যে মৌলিক যে শিক্ষা, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, সেই বিষয়গুলো উনি দীর্ঘদিন কাজ করছেন। আমি খুব নিবিড়ভাবে ওনার সাথে কাজ করার সুযোগে আমি জেনেছি যে উনি অনেক গ্রাউন্ড ওয়ার্ক অলরেডি তৈরি করে ফেলেছেন দীর্ঘদিন। উনি বিদেশে থাকা অবস্থায়, এবং এই ৫ই আগস্টের আগেও ওনার কিছু কর্ম পরিকল্পনা, যেমন বাংলাদেশের কৃষক নিয়ে, বাংলাদেশের ইন্টিগ্রেটেড হেলথ সার্ভিস কীভাবে চালু করা যায়, সেই বিষয়গুলো নিয়ে, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন বা নারীর অগ্রাধিকার নিয়ে, এই বিষয়গুলো নিয়ে ওনার যে কিছু কর্ম পরিকল্পনা আগামী দিনে, সেই পরিকল্পনাগুলো ইতিমধ্যেই কিন্তু কাজ শেষ করেছেন। বাংলাদেশে আমরা যেমন এই ফ্যামিলি কার্ডের কথা বলেছি, বাংলাদেশের কতগুলো ফ্যামিলি আছে, সেই গ্রাউন্ড ওয়ার্ক আমাদের করা আছে। তারপরে এই পরিবারের মধ্য থেকে কত পরিবারকে আমরা দিতে পারবো প্রিলিমিনারি, বাংলাদেশের অর্থনীতি, সমাজ বাস্তবতা মিলিয়ে সবাইকে তো দেওয়া সম্ভব না, তাদের প্রয়োজন, সেই গ্রাউন্ড ওয়ার্কগুলো আমরা করেছি। এর ফান্ডিংটা কোত্থেকে হবে, টাকাটা কোত্থেকে আসবে, কোথায় টাকা মিসিলেন্স আছে, কোথায় সেই টাকাটা এখানে পজিটিভলি কাজে লাগানো যায়, সেই গ্রাউন্ড ওয়ার্কগুলো করা আছে। কোথায় আমরা এটা প্রথম ৩ মাসের মধ্যে এক্সপেরিমেন্ট শুরু করতে পারবো। তারপরে বাংলাদেশের কৃষি সেক্টর সবচেয়ে অবহেলিত। দেখেন, আমরা এত সংস্কার করেছি, এত করেছি, আমাদের শ্রমিকদের অধিকারের সংগঠন আছে, সব আছে, কিন্তু আমার কৃষকের অধিকার রক্ষার জন্য কিচ্ছু নাই। কৃষক ধুকে ধুকে মরছে। এবং প্রত্যেকটা কৃষক, আপনি যদি খবর নেন প্রান্তিক জনগোষ্ঠীতে, যেই কৃষকের ১০ বিঘা জমি আছে, প্রতি বছর তাকে ১ বিঘা জমি বিক্রি করে তার সংসার চালাইতে হয়, তার বাবার চিকিৎসা করতে হয়, বৃদ্ধ বাবা মার, বাচ্চাদের পড়াশোনা শেখাইতে হয়। মানে কৃষক জীর্ণদশা। আগে তো ধরেন এক সময় এক কৃষকের 5টা সন্তান থাকলে সে শ্রম দিতে পারতো। এখন তো যান্ত্রিক কৃষি হয়ে গেছে, মানে উৎপাদন ব্যয় এত বেড়েছে। আবার কৃষি উৎপাদনের পরে তার যে কৃষি পণ্যের মূল্য, তার ঠিকমতো মূল্য পাচ্ছে না। যেই পেঁয়াজ সিজনে, যেই মাসে পেঁয়াজ ওঠে, সেটা যদি ১৬০০ টাকা মন হয়, আপনার ৩ মাস পরে সেই পেঁয়াজের দাম হয় ৩,০০০ টাকা। মাঝখান থেকে এই টাকাটা কৃষক পায় না। মধ্যস্বত্বভোগী পরিয়া যারা মজুদদার, এরাই টাকাটা রক্ত শোষণের মতো কৃষকের খেয়ে ফেলে। এই বিষয়গুলি নিয়ে তারেক রহমানের কিছু চিন্তা ভাবনা এবং অবজারভেশন আছে, এবং সেই বিষয়গুলো নিয়ে উনি কাজ করবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষকের জন্য কৃষি কার্ড। এর মাধ্যমে একজন কৃষকের কৃষি ক্ষেত্রে কিন্তু প্রচুর জনবল আছে। আপনার প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে একজন উপসহকারী বা 2জন কৃষি কর্মকর্তা থাকে। এদের অধিকাংশ ক্ষেত্রে এরা কিন্তু অলস জীবনযাপন করে। এদেরকে কিভাবে কাজে লাগানো যায়, একটা সফটওয়্যার তৈরি করে কৃষকের কোন কোন জমিতে কতটুকু জমি, কত শতক জমি, কি চাষ করেন তিনি, এবং সেই কৃষককে অন্তত সরকারি কি প্রণোদনা দেওয়া যায়, কি সাহায্য দেয়, এবং সেটা জাতীয় উৎপাদনের সাথে কিভাবে প্রাসঙ্গিক হয়। অনেক কিছু আছে যেগুলো আমরা ইম্পোর্ট করি, সেই ইম্পোর্ট, যেমন সয়াবিনটা, হ্যাঁ, বা পাম অয়েলটা, সেটা কিভাবে বৃদ্ধি করা যায় এখানে চাষ, সেই পরিকল্পনা, বা একটা যে প্রান্তিক কৃষক, যে তিনি যাতে নিঃস্ব না হয়ে যান,
অন্তত তাকে কিছু প্রণোদনা প্রাথমিক পর্যায়ে কতটুকু দেওয়া যায় সেইগুলো নেওয়া। তারপরে কৃষি বিমার একটা প্রভিশনের কথা আছে, তারপরে ইউনিয়ন লেভেলে পর্যায়ক্রমে সরকারি ক্রয় কেন্দ্র কীভাবে তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা, কর্মপরিকল্পনা আছে। এবং আমরা যদি সুযোগ পাই এই বিষয়গুলো কীভাবে বাস্তবায়ন করা যায় এটাও তার পরিকল্পনার একটা অংশ বলে আমি চিন্তা করছি বা মনে করছি। তারপরে ফ্যামিলি কার্ডের যে বিষয়টা, সময় আছে তাহলে এক মিনিট আমরা আবার আপনার কাছে আসবো। জনাব মুস্তাফিজ, আপনি বলছিলেন যে বিএনপি বড় একটি রাজনৈতিক দল, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসেছেন, আপনারা যারা রাজনৈতিক দল আছেন, তো তারেক রহমানের আগমনকে ঘিরে আপনারা যারা রাজনৈতিক দল আছেন তারা কি কোনো প্রেশার ফিল করছেন কিনা আসলে? না, আমরা তো কোনো প্রেশার ফিল করছি না। আমাদের পলিটিক্যাল যেই পরিবেশ আছে সেক্ষেত্রে একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি এতদিন দেশে ছিলেন না, বিদেশ থেকে দায়িত্ব পালন করছিলেন, এখন দেশে এসে পালন করছেন, এতটুকুই পার্থক্য। এছাড়া আলাদা কোনো প্রেশার বা অন্য কিছু তো আমি মনে করছি না বাংলাদেশের রাজনীতিতে চলে এসছে। জি জনাব বাবুল সাহেব বেশ কিছু পরিকল্পনার কথা বললেন, তো আপনাদের যারা অন্যান্য রাজনৈতিক দল আছে এরকম কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ধরে ধরে আপনারা জনগণের কাছে যেতে পারছেন কিনা অথবা যাওয়া শুরু করেছেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমরা যে কর্মপরিকল্পনাটা করছি, আমরা আসলে ওয়েলফেয়ার রাজনীতির পরিবর্তে আসলে আমরা চেষ্টা করছি যে আমাদের যেই জনগোষ্ঠী আছে তাদেরকে কিভাবে এম্পাওয়ার্ড করা যায়, তারা আসলে কিভাবে নিজেই নিজের সেই জায়গাটা নিশ্চিত করতে পারবে, তাদের কর্মর জায়গা থেকে শুরু করে তাদের ফ্যামিলি চালানো থেকে শুরু করে। এখন দেখেন ফ্যামিলি কার্ড বা এই ভিজিএফ কার্ড এরকম কনসেপ্টটা অনেক পুরানো, এবং এই কনসেপ্টে, এই কার্ড কনসেপ্টটা আমার কাছে মনে হয় যে একরকম স্ক্যাম। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি এই কার্ডগুলো দিয়ে একরকম রাজনীতি করা হতো। সেক্ষেত্রে শুধুমাত্র সেই দলের কর্মী অথবা সুবিধাভোগী লোকজনের কাছে এটা বিক্রিও করা হতো। তো সেক্ষেত্রে এই কার্ডের স্ক্যামের জায়গাটা রাজনীতিবিদরা যদি এখন বলে থাকে সেটা আমার কাছে মানে খুব বেশি ভিশনারি কোনো এক্সাম্পল মনে হয় না। বরঞ্চ আমরা এদিকে ফোকাস করছি, মানে ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড না দেওয়ার বদলে বরঞ্চ ফ্যামিলিগুলো আসলে কিভাবে এম্পাওয়ার্ড হতে পারবে, তাদের জায়গা থেকে তাদের ফ্যামিলিতে যারা আছেন তাদেরকে কিভাবে কাজের সুযোগটা, নিশ্চয়তাটা দেওয়া যায়। কারণ আমি আপনাকে মাসে মাসে 2,000-3,000 টাকা করে দিলাম, কিন্তু আপনি যদি নিজে আসলে এম্পাওয়ার্ড হন, আপনি যদি নিজে মান্থলি 20,000, 25,000 অথবা 30,000 টাকা ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকেও একরকম সাপোর্ট করতে পারবেন, তার ব্যবসার ক্ষেত্রে সাপোর্ট করতে পারবেন, সে যদি কৃষিকাজ করে সেক্ষেত্রেও হেল্প করতে পারবেন। এবং আমাদের যে B2B মডেল, সেই জায়গা থেকে আমরা কৃষককে আমরা চাচ্ছি যে একদম নতুন কায়দায় যেভাবে আসলে দেশের বাইরের মানে ফার্মিং সেক্টরগুলো চলে, এবং নতুন জায়গা থেকে ধরেন যে তারা কিভাবে একদম ডিরেক্ট কাস্টমারের কাছে তাদের পণ্যগুলো পৌঁছাতে পারে, অথবা নতুন আধুনিক প্রযুক্তিতে আসলে কি মানে কৃষক যেভাবে কাজ করতে পারে, সেটা নিয়ে আমাদের একদম মানে প্রবলেম সলিউশন বেসড কর্মপরিকল্পনা আছে। এটা আমাদের ইশতেহারে খুব শীঘ্রই আমরা অ্যানাউন্স করছি। এবং আমরা প্রথাগত যে ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো আসলে কমিটমেন্টগুলো দেয়, যেটার অধিকাংশ আসলে কখনোই বাস্তবায়ন আমরা হতে দেখিনি। যেরকম আওয়ামী লীগ সরকার আগে তারা 10 টাকা কেজিতে চাল খাওয়াতে চেয়েছে, তারা ডিজিটাল বাংলাদেশ এরকম অনেক রকম ভিশন দেখিয়েছে, কিন্তু যখন আসলে এক্সিকিউট করতে যায় তখন মাঠে কোনো কিছু আসলে আমরা দেখি না। তো আমরা বলতে চাই যে আমাদের কর্মপরিকল্পনার জায়গায় চটকদার কথাবার্তা খুব কম থাকবে, আমরা মাঠে এক্সিকিউট করা যায় এরকম কাজকর্ম বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এখন সেই রকম স্মার্ট এনাফ যারা আসলে এটা ধারণ করতে পারবে, এবং তারা জাজ করতে পারবে আসলে কোন রাজনৈতিক দলগুলো কিভাবে তাদেরকে ধোঁকা দিচ্ছে। এটা বিএনপি বলেন, জামাত ইসলামী বাংলাদেশ বলেন, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা আসলে মুখের কথায় একটা কার্ড বানিয়ে নিয়ে যে আমি দেখালে তো আসলে সেটা হলো না, এটার আসলে এক্সিকিউশন লেভেলটা কীরকম করে হবে সেটা ফ্যাক্টর। জি ধন্যবাদ জনাব মুস্তাফিজ। জনাব বাবুল, আপনারা তো প্রচার প্রচারণা চালাবেন হয়তো বা, তো সেই ক্ষেত্রে যিনি মুস্তাফিজ তিনি বললেন যে আসলে ফ্যামিলি কার্ড বা বিভিন্ন কার্ড স্ক্যাম জাতীয় একটা বিষয়, এটা একটা রেসপন্স করবেন আপনি। আরেকটা বিষয় হচ্ছিল দীর্ঘ সময় তারেক রহমান দেশের বাইরে ছিলেন, দেশের 4 কোটির বেশি মানুষ হচ্ছে তরুণ ভোটার, তারা আসলে তারেক রহমানকে কতটুকু একসেপ্ট করবে, তার কার্যক্রম বা কর্মকাণ্ড কতটুকু একসেপ্ট করবে, আপনারা কতটুকু আত্মবিশ্বাসী? না, প্রথম কথাটার উত্তর দেই যে হ্যাঁ, কথাই না কাজে বিশ্বাসী হতে হবে। ওই যে সে কবির কথা আর কি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। সাহেব ঠিকই বলেছে, প্রত্যেকের যার যার দৃষ্টিভঙ্গি মানুষ কীভাবে গ্রহণ করবে সেটাই তো আসলে মূল সত্য।
স্বপ্নের কথা সবাই বলে, শুধু স্বপ্ন দেখলে তো হবে না, স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা যায় সেই কাজও করতে হবে। ওই যে বলে না এপিজে আব্দুল কালাম, যে স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে, বরং স্বপ্ন সেটা যা পূরণের তাগিদ মানুষকে ঘুমোতে দেয় না, তাই না? তো কিছুদিন আগে আমাদেরকে চায়নায় পাঠানো হয়েছিল, হ্যাঁ, আমাদের দলের পক্ষ থেকে, সেখানকার অ্যাডভান্স এগ্রি যেটা মডার্ন এগ্রিকালচার সেটা দেখবার জন্যে। আপনি জানেন কিনা জানেন এই ওয়ার্কটা আমাদের করা হয়েছে। প্রতি বছর বাংলাদেশের কৃষি সেক্টরে 12,000 কোটি টাকা অপচয় হয় শুধু বেশি পরিমাণে সার এবং পানির ব্যবহারে, যেটার প্রয়োজন নাই। আপনি যদি প্রযুক্তি কৃষি, যেখানে যতটুকু পানির মাটির আর্দ্রতা কতটুকু আছে সেটা মেপে, আমরা কিন্তু এখানে পানি দিয়ে ডুবিয়ে রাখি অলওয়েজ। কিন্তু একটা সময় তো আমরা দেখেছি যে আসলে সারের কৃষকরা সার পাচ্ছে না, সারের মূল্য বৃদ্ধি, তো সেই জায়গা থেকে আসলে কতটা পরিবর্তন করতে পারবেন আপনার সারের মিসিলেন্স হয় কত হাজার কোটি টাকা আপনি জানেন, যে সারের প্রয়োজন নাই, এবং সারকে মানে জৈব সারে পরিণত করা বা নিজস্ব সার প্রযুক্তি তৈরি করা বা ফার্টিলাইজার তৈরি করা। আপনি মানে বাংলাদেশে যে কত সারের মিসিলেন্স হয় অপ্রয়োজনীয় সার, এটাও আপনার হয়তো কল্পনা নাই। বা বাংলাদেশের কোন অঞ্চলে মাটির কি ধরন, আধুনিক কৃষি যেটা, সেই চিন্তাটা একটা, সেটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি এবং কাজ শুরু হয়েছে। শুধুমাত্র কার্ডের ব্যবস্থাপনা না, কার্ড তো বাংলাদেশে একমাত্র স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ড, আর ভিজিএফ কার্ড যেটা দেওয়া হয়তো 3 মাস চাউল দেয়া গম দেয়া দলীয় ভিত্তিতে, সেটা অন্য প্রসঙ্গ। আর এই কার্ডটা সকল মানুষ পাবে বাংলাদেশের, এবং ডেটা থাকবে যে কার পারিবারিক অবস্থা কেমন, সেটাই ডেটা বেজের মধ্যে থাকবে। সুতরাং ইচ্ছা করলে এখানে দলের লোক বা দরিদ্র লোক বা বড় লোক ঢুকিয়ে দেওয়া এই সম্ভাবনা বা এই সন্দেহ করা আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আর আরেকটা হলো কি, ধরেন নারীর ক্ষমতায়নের কথা যেটা বলছিলাম, বা ফ্যামিলি কার্ডের কথা, যে বাংলাদেশের প্রত্যেক ফ্যামিলি কার্ড পাবে এবং কার্ডের অনেকগুলো সার্ভিস এই কার্ডের মাধ্যমে পাবে নারীরা। কেন নারীরা পিছানো? বাংলাদেশের নারীরা অগ্রগামী না। যেই দেশের অর্ধেক নারী প্রত্যেকটা দেশের, সেই নারীদেরকে আপনি অবরুদ্ধ রেখে, বঞ্চিত রেখে, অবমাননাকর অবস্থায় রেখে কোনো জাতির উন্নতি হতে পারে না। এটা হলো আমাদের সর্বপ্রথম কথা। আপনার খেয়াল আছে কিনা জানি না, আপনার বয়স তখন কত, বেগম খালেদা জিয়া যখন 91 সালে প্রধানমন্ত্রী হলেন, প্রথম বাংলাদেশের মেয়েদের জন্য এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়বার সুযোগ করে দিয়েছিলেন, এবং তারপরে 2001 সালে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়বার সুযোগ করে দিয়েছিলেন। শিক্ষা বিনিময় খাদ্য নারীদের জন্য সাইফুর রহমান তখন অর্থমন্ত্রী, এটা নিয়ে বিশ্ব ব্যাংকেরও কিছু অনুদান ছিল, হ্যাঁ, এবং বিশ্ব ব্যাংক এটাতে আপত্তি করেছিল, বলছে যে শিক্ষকরা মেরে টেরে খাবে। তখন সাইফুর রহমান বলছে যে তোমাদের কত টাকা কত দেশে অপচয় হয়েছে, আর আমার শিক্ষকরাও যদি কিছু খায়। এবং এর ফলটা কি হয়েছে আপনি অভাবনীয়, আপনি চিন্তা করতে পারবেন না। যে গ্রামে যদি এখন যান, ঝাঁকে ঝাঁকে মেয়েরা দেখবেন ইউনিফর্ম পরে স্কুলে যায়। আমি আমার একটা থানায় এর মধ্যে শিক্ষাবৃত্তি দিয়েছিলাম মেধাবীদের, আপনি মানে কল্পনা করতে পারবেন না, 75% হলো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে নারী। মানে একটা অভাবনীয় ব্যাপার। তৎকালীন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ছিলেন কিশিনাই ওয়ালি, তার একটা মন্তব্য আছে যে বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন উৎপাদনে আর কোনো ভূমিকা যদি না রাখেন, নারী শিক্ষার জন্য তিনি যে যুগান্তকারী পদক্ষেপ রেখে গেছেন, তার জন্য এলাকার মানুষ যুগ যুগ তাকে মনে রাখবে, মনে রাখা উচিত। তো সেই জন্যে নারীর যে ক্ষমতা হয়, নারীর শিক্ষা, আমরা ফ্যামিলি কার্ডটা করব, বাংলাদেশের প্রত্যেকটা নারীর নামে কার্ড হবে, এবং প্রাথমিক পর্যায়ে আমরা টার্গেট করেছি যে 50 লক্ষ নারী, অনগ্রসর নারী। এই যে নারীরা যে লাঞ্ছিত বঞ্চিত হয়, গ্রামে হাজারে হাজারে কাতারে কাতারে ধুকে ধুকে মরে, এর একটাই কারণ নারীরা স্বাবলম্বী না, নারীরা উপার্জন করতে পারে না। আমাদের টার্গেট হলো এই যে প্রান্তিক নারী, তারা যাতে ন্যূনতম অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করতে পারে, সেই জন্যে সেই নারীদের হাতে মাসে মাসে এই কার্ডের আওতায় বা নেটওয়ার্কের আওতায় তার কাছে একটা ন্যূনতম বাজার খরচ হিসাবে আমরা এটা তুলে দেবো। জি, জনাব বাবুল, আপনার কাছে আবার আসবো বিরতির পরে। মুস্তাফিজ, আপনার কাছেও আসবো বিরতির পরে। দর্শক, সময় হলো একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি এই সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো এ পর্যায়ে আমি যেতে চাই জনাব মুস্তাফিজের কাছে। জনাব মুস্তাফিজ, একটি প্রশ্ন আপনার কাছে, যে দীর্ঘ সময় তারেক রহমান দেশের বাইরে ছিলেন, আপনারা যারা তরুণ প্রজন্মে রয়েছেন, প্রায় 4 কোটির মতো ভোটার হচ্ছে তরুণ প্রজন্ম, তো তারা আসলে তারেক রহমানকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, বা তারেক রহমানের কর্মকাণ্ড সম্পর্কে তারা কতটুকু জানে? আমাদের যারা তরুণ প্রজন্ম, তাদের তো তারেক রহমান নিয়ে জানার খুব বেশি সুযোগ হয়নি, কারণ 17 বছর টিভি মিডিয়া বা বিভিন্ন যে প্রচার মাধ্যম ছিল, সেখানে তো আসলে তার বক্তব্য বা তার যে বয়ানগুলো আসার কথা ছিল, সেটা আসলে সরকার থেকে নিষিদ্ধ ছিল। তো সে জায়গা থেকে অনেকেই আসলে ওইভাবে পায়নি। তবে বিএনপির জায়গা থেকে কিছু কিছু মাধ্যম থেকে আমরা তাকে নিয়ে জানি বা জেনেছি। আবার আমরা অনেকে পূর্বের যেই বিএনপি শাসনামল ছিল, সে সময়ও তাদের ভূমিকা বা রোলগুলো আমরা জানি।
তো সেগুলোর আলোকে আসলে এখনো তো জাজমেন্ট করার সুযোগ নেই, কারণ উনি মাত্র এসছেন, ওনাকে অবজারভেশন করা মানে এই 1.5 বছর থাকলেও তাহলে একটা একটা ওভারভিউ পাওয়া যেত। যেহেতু উনি মাত্রই এসছেন, আমার মনে হয় যে তরুণ যে প্রজন্ম তাদের আরেকটু সময় লাগবে তাকে বোঝার জন্য। তবে আমরা এক্সপেক্ট করছি যে তিনি সেই এক্সপেকটেশন হয়তো ফুলফিল করবেন। তবে বাবুল ভাইয়ের সাথে আমি কয়েকটা বিষয় একটু অ্যাড করতে চাই। যে ধরেন আমরা রাজনীতিবিদ, আমরা আসলে মুখে অনেক চটকদার কথা বলি, আসলে এটা আমাদের জায়গা থেকে অনেক সময় বলতে হয়, বা আমরা ব্যক্তিগত জায়গা থেকেও হয়তো ধারণ করলেও দলগত জায়গা সেই জায়গাগুলো অনেক সময় ওনারশিপটা রাখতে পারে না। কারণ নারীর ক্ষমতায়নের কথা যেই জায়গা থেকে ভাই বলছেন, সে জায়গায় ধরেন যে তাদের যে রাজনৈতিক দল তারা যে নমিনেশন দিয়েছে সেখানে সবে মাত্র 11 জন হচ্ছে নমিনেশন পেয়েছেন নারী। তো সেখানে কিন্তু অনেক যোগ্য মানে নারী নেতৃত্ব আছেন, রুমিন ফারানা থেকে শুরু করে অনেক নারী নেতৃত্ব আছেন যারা কিন্তু আসলে দীর্ঘদিন ধরে আসলে বিএনপিকে সার্ভ করে যাচ্ছে। এবং আমরা কিন্তু বারবার বলছি যে মানে নারীদেরকে আমাদেরকে এই রাজনীতির পরিমণ্ডলে একটা সেফ স্পেস তৈরি করে দিতে হবে। সেই লক্ষ্যে কিন্তু জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকেই খুবই কমিটেড, এবং আমাদের যে 125 জন ঘোষণা হয়েছে তার মধ্যে অলমোস্ট 17 জন হচ্ছে নারী। তো আমরা চেষ্টা করছি যে তাদের যোগ্যতার ভিত্তিতে আমাদের 300 আসনের ভিতরে অ্যাটলিস্ট আমরা যেন 25% থেকে 30% নিশ্চিত করতে পারি। কারণ তাদেরকে যদি আমরা এম্পাওয়ার্ড না করতে পারি, তাদেরকে সামনের দিকে না আনতে পারি, সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীল জায়গাগুলোতে যেখানে আসলে এলাকার ভিত্তিক বা আপনাদের জনপ্রতিনিধির জায়গাটা কাজ করার সুযোগ তৈরি হবে, সেখানে নারীরা সামনের দিকে আমরা না নিয়ে আসলে মুখে মুখে শুধু বললাম যে নারীর ক্ষমতায়ন করব, কার্ড দেব, এটা করব এটা করব, আলটিমেটলি হবে না। সো আমি দেখতে চাই যে মানে এই বেসিক জায়গা থেকে আমি দেখার চেষ্টা করেছি যে বিএনপি নারীদের ক্ষেত্রে কীরকম করেছে। আর আরেকটি রাজনৈতিক দলে তো মাশাআল্লাহ মানে নারীরা নাই, ওইখানে তো উপস্থিত নাই। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে নারীদেরকে আমাদেরকে সেই স্পেসটা তৈরি করে দিতে হবে, এবং তারা যথাযথ যোগ্যতা সম্পন্ন মানুষজনই কিন্তু আছে। বিএনপির কথা যেটা বললাম যে অনেক লিডার আছেন, নারী নেতৃত্ব আছেন, আমার ব্যক্তিগতভাবে অনেকের সাথে পরিচয় আছে, যারা আসলে অনেকেই ফিল করছেন যে তারা বিট্রেড হয়েছে, বা তারা দলের প্রতি যেই কমিটমেন্টটা এতদিন বছর দিয়ে গেছেন। কারণ একটা পুরুষের পাশাপাশি যদি আমি নারীকে চিন্তা করি, তাদের অবস্টাকলগুলো কিন্তু আরও অনেক বেশি কঠিন। তো সেই জায়গা থেকে তাদের লড়াইটাকে আমাদের সেই সম্মানটা আমার মনে হয় যে দেওয়া উচিত ছিল। তো সেই জায়গাটা তো তারা দলীয়ভাবেই কমিটমেন্টটা ফুলফিল করতে পারেনি। তো রাষ্ট্রের জন্য বিএনপি আসলে নারীর ক্ষমতায়ন কতটুকু নিশ্চিত করতে পারবে, বা জামাত ইসলামী, তো ওইটা নিয়ে আমি আসলে কমেন্ট নাই করি। তো সেই জায়গা থেকে আমি যথেষ্ট সন্ধিয়ান। তো তরুণরা এনসিপির জায়গা থেকে আসলে চেষ্টা করছে কমিটমেন্টের জায়গাগুলো ফুলফিল করার জন্য, যতটুকু সম্ভাবনা আছে মানে সবটুকু দিয়ে চেষ্টা করছে। আমাদের ভুলভ্রান্তি হচ্ছে বা হতেও পারে সামনের দিকে আরও, তবে আমরা চেষ্টা করছি আমাদের জায়গাটাকে প্রুফ করার, এবং আমার মনে হয় যে তার যথাযথ কিছু উদাহরণ আপনারা অলরেডি পেয়েছেন। জি, ধন্যবাদ জনাব মুস্তাফিজ।